সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের ৯৮তম পর্ব। দর্শক, আয়োজনের শুরুতেই সবাইকে জানাই ঈদ মোবারক। আমাদের ঈদ সকলের আনন্দে কাটুক, খুশিতে কাটুক, এই কামনা করে আমাদের আজকের আয়োজন শুরু করছি। দর্শক, আমরা আজ কথা বলবো এসএলই নিয়ে, এসএলই বা লুপাস রোগ এবং তার চিকিৎসা নিয়ে। এবং এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ জাহিদ আমিন স্যার। তিনি কনসালটেন্ট অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সেন্ট্রাল পুলিশ হসপিটাল, ঢাকা। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আহ, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই আহ, যারা এই একটা সুন্দর অনুষ্ঠানের উদ্যোক্তা, আমাদের রিমাটোলজি সোসাইটি, বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি, এবং সাথে রাজ টিভি এবং ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজনের জন্য। এবং স্বর্ণাকেও ধন্যবাদ জানাচ্ছি, ও তো আসলে নিয়মিত ওর সাথে অনেকগুলো পর্ব করা হয়েছে। তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য, এবং প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি। আপনাকে ঈদ মোবারক। এবং আপনাকে আমরা রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, ডেল্টা ফার্মার পক্ষ থেকে এবং বাংলাদেশ রুমাটোলজি সোসাইটির পক্ষ থেকে শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। স্যার, এরকম একটি সময়ে, এত ব্যস্ততার মাঝেও স্যার আমাদের জন্য সময় বের করেছেন, দর্শকদের জন্য সময় বের করেছেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি। দর্শক, আমাদের সাথে এই আলোচনায় কিভাবে যুক্ত হবেন আপনারা? আমরা কথা বলছি রাজ টিভির পর্দায়। আমাদের আজকের আয়োজনটি মূলত এসিলি বা লুপাস রোগ নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে। এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং আপনাদের সমস্যার কথা বিস্তারিত লাইভ চলাকালীন সময়ে লিখে আমাদের জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে সমাধান দিবেন আশা করছি। দর্শক, আমাদের আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার বরাবরের মতো ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট লুপাসিট। দর্শক, আমরা দেরি না করে আমাদের মূল আয়োজনে চলে যাই এবং আমরা কথা বলবো এসিলি বা লুপাস রোগ নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে। ডাক্তার মোহাম্মদ জাহিদ আমিন স্যারের কাছে আমি প্রথমে প্রশ্ন রাখতে চাই, স্যার, এসিলি বা লুপাস রোগটা আসলে কি? আচ্ছা, লুপাস রোগটা আমাদের রিমাটোলজিকার অন্যান্য রোগের মতোই। এটার আসলে পুরা নামটা এসএলই বা হচ্ছে সিস্টেমিক লুপাস এরাইথ্রোমেটোসাস। এই রোগটা আসলে একটা অটোইমিউন ডিজিজ বা অটোইমিউন কন্ডিশন। এই অটোইমিউন কন্ডিশনের ব্যাখ্যাটা হচ্ছে, ধরেন যে আমাদের শরীরের কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। তো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আমাদের নিজের এগেইনস্টে কাজ করা শুরু করে, তখন সেই অবস্থাটাকে বলা হয় যে অটোইমিউন কন্ডিশন। যেমন ধরেন যে আমার আহ শরীরের যে আমাদের প্রতিরক্ষা দিবে এরকম যে কোষগুলো আছে, সেগুলো সাধারণত সবসময় কিন্তু এটা ডিফারেন্সিয়েট করতে পারে যে কোনটা আমার নিজের কোষ আর কোনটা অপরের, বা হচ্ছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো আমাদের শরীরে ঢুকছে সেগুলো। যেমন ধরেন আমাদের আর্মি, দেশের জন্য যে আর্মি, সে কিন্তু চিনে যে এটা আমার দেশের লোক আর এটা হলো আমার বহিঃশত্রু। ঠিক এরকম ভাবে যখন এই আমার আর্মি যখন আমার মানুষকে মারা শুরু করে, তখন যে ঘটনাটা ঘটে আমার শরীরের ভিতরেও কিন্তু এই ঘটনাটা ঘটে, যে আমার নিজের শরীরের কোষ যেগুলো আছে আমার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা দিবে, সেই কোষগুলো বহির বহির থেকে, বাইরের থেকে যারা আসতেছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলোকে আক্রমণ না করে আমার নিজের কোষকেই আক্রমণ করা শুরু করেছে। সেটা শরীরের বিভিন্ন অংশে, বিভিন্ন জায়গার কোষকে আক্রমণ করে। আক্রমণ করে এই যে রোগটা তৈরি করে, এটাকেই অটোইমিউন কন্ডিশন বলে। এই অটোইমিউন কন্ডিশনের যে রোগগুলো আছে তার মধ্যে প্রোটোটাইপ বলতে পারেন যে এই সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস বা লুপাস। আহ, এ- আহ, এই এই রোগটাতে আমরা সামনে আলোচনা করব বিভিন্ন ধরনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। তো এই সামগ্রিকভাবে অটোইমিউন কন্ডিশন থেকে, যে অটোইমিউনিটি থেকে যে রোগটা তৈরি হচ্ছে, এটার প্রোটোটাইপ হচ্ছে লুপাস রোগ। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা বুঝতে পারলাম যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ আহ, ক্ষমতা, এটা যদি আত্মঘাতী হিসেবে আসলে কাজ করে, সেই একটা সেরকম একটা পরিস্থিতি তৈরি হয় এই লুপাস রোগে বা সিস্টেমিক লুপাস এরিথোম্যাটোসাসে। এই বিষয়টি স্যার আমাদেরকে জানালেন এবং এটিতে আসলে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ আক্রান্ত হতে পারে, বিভিন্ন ধরনের উপসর্গ এক্ষেত্রে দেখা দিতে পারে। স্যার, একটু উপসর্গগুলো সম্পর্কে যদি আমাদের বলে দিতেন, যেহেতু এটি একটি সিস্টেমিক অসুখ, আহ কোন কোন উপসর্গ নিয়ে মূলত রোগীরা আসছেন এবং কি ধরনের উপসর্গ দেখা যেতে পারে এই অসুখে? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি যে এই রোগটা সাধারণত কিন্তু হচ্ছে
মাঝ বয়সীদের এবং যদিও কম বয়সীদের হতে পারে, কিন্তু মাঝ বয়সী মহিলাদের বেশি হয়। মহিলাদেরই এই রোগটা সবচেয়ে বেশি হয়। অনেক সময় পার্সেন্টেজ হিসেবে বলে যে 16:1, মানে ছেলেদের হতে পারে কিন্তু মহিলাদের আক্রান্ত হওয়ার সংখ্যাই বেশি। এবং মাঝ বয়সী দেখা গেল যে 20 বছরের বয়স থেকে শুরু করে মানে সেকেন্ড ডিকেট, এখান থেকে শুরু করে ফোর্থ ফিফথ ডিকেট পর্যন্ত হতে পারে। এবং পুরুষদেরও এটা হতে পারে। সিমটম যদি আমরা দেখি তাহলে প্রধান যেটা হচ্ছে যে গিরা ব্যথা, বিভিন্ন গিরার ব্যথা, দুই পাশের স্মল জয়েন্টস, হাতের গিরাগুলো থেকে শুরু করে পায়ের গিরা, শোল্ডার, অনেকগুলো গিরার ব্যথা হতে পারে। গিরার ব্যথার সাথে সাথে অনেকের দীর্ঘমেয়াদী জ্বর থাকতে পারে। জ্বর অনেক দিনের হালকা জ্বরের একটা উপসর্গ নিয়ে আসতে পারে। অনেকের ওজন কমে যেতে পারে। তীব্র দুর্বলতা, ফ্যাটিক বলি যে জিনিসটা, এটা অনেকের তৈরি হয়। এর সাথে সাথে আরো টিপিক্যাল যেটা হচ্ছে যে বিভিন্ন শরীরের বিভিন্ন চামড়ায় বিভিন্ন উপসর্গ তৈরি হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে ফটো সেন্সিটিভিটি বলি আমরা, যে উম, আহ, আহ, রোদ্রে গেলে চামড়াতে, রোদ্রে গেলে মুখের চামড়ায় বিশেষ করে বা অন্যান্য চামড়াতে কিছু পরিবর্তন আসতে পারে এবং রোদটা অসহনীয় লাগতে পারে রোগীদের কাছে। আর সাথে সাথে হচ্ছে যে বাটারফ্লাই র্যাশ বলে, যে আপনার এই যে ন্যাজোলেভিয়াল ফোল্ড, যেটা এটা বাদ দিয়ে, ন্যাজোলেভিয়াল ফোল্ডের অংশটুকু বাদ দিয়ে এখানে দেখতে প্রজাপতির মতো গালের এই ম্যাক্সিলারি এরিয়াটা এইভাবে শুরু করে এই ম্যাক্সিলারি এরিয়াটা সহ আক্রান্ত হতে পারে। দেখতে অনেক সময় প্রজাপতির পাখার মতো লাগে, সেজন্য এটাকে বলা হয় বাটারফ্লাই র্যাশ। এটা একটা টিপিক্যাল সাইন এই রোগের জন্য। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে চামড়ায় প্রদাহজনিত অসুবিধা হতে পারে এবং এই চামড়াতে বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে। এছাড়া কিডনিও আক্রান্ত হতে পারে এই রোগে। এবং কিডনি আক্রান্ত হলে সেখানে শরীরে পানি আসতে পারে, প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, প্রস্রাব লাল হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। অনেক সময় এখান থেকে ফুসফুস আক্রান্ত হতে পারে, নিউমোনিয়ার মতো সিমটম নিয়ে জ্বর, কাশি, তীব্র কাশি, শ্বাসকষ্ট এটা নিয়ে আসতে পারে। আবার অনেক সময় হার্টও আক্রান্ত হতে পারে। হার্ট আক্রান্ত হলে অনেক সময় হার্ট ব্লক হতে পারে বা হার্টের আশেপাশে পানি জমতে পারে, যে জন্য শ্বাসকষ্ট হতে পারে। আর কারো কারো ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক আকারে, যেমন খিঁচুনি নিয়ে, খিঁচুনি, তীব্র মাথা ব্যথা, খিঁচুনি, এইগুলো নিয়েও অনেক সময় রোগীরা আমাদের কাছে আসেন, যেটা সিএনএস লুপাস বলে থাকি আমরা। তো এরকম ভাবে শরীরের আসলে আমি যেটা তখন প্রথমেই বলতে চাচ্ছিলাম যে শরীরের বিভিন্ন অঙ্গ কিন্তু এটাতে আক্রান্ত হতে পারে। এমনকি অনেক সময় মনে হয় যে কোনো অঙ্গ আক্রান্ত হবে না, এটাই একটা হিসেবে দেখা যেতে পারে। অনেক সময় খাদ্যনালীরও আক্রমণ নিয়ে আসতে পারে, তীব্র পেটে ব্যথা, উম এই ধরনের অসুবিধা নিয়েও রোগীরা আসতে পারেন। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা লুপাস রোগের উপসর্গ সম্পর্কে জেনে নিলাম এবং উপসর্গ স্যার যেটি বলছিলেন আসলে বহুমাত্রিক উপসর্গ। আমাদের একটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন কিংবা জয়েন্ট পেইন থেকে শুরু করে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের উপসর্গের মাধ্যমে এই লুপাস রোগটি আসলে ধরা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই স্যার যে ধরনের উপসর্গের কথা বললেন, এই উপসর্গগুলো কারো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। স্যার, এই সিস্টেমিক লুপাস এরাইথোম্যাটোসিস, স্যার এই অসুখটি কি কোনো জেনেটিক কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিনা, পরিবারে কারো থাকলে হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা স্যার কারা মূলত বেশি ঝুঁকিতে? আপনি বলেছেন যে মধ্যবয়স্ক মহিলারা বেশি আসলে ঝুঁকিতে থাকে। স্যার এছাড়া আর আর কি কি ঝুঁকি আছে যাদের লুপাস হওয়ার সম্ভাবনাটা বেশি স্যার? জেনেটিক প্রিডিসপোজিশনটা অবশ্যই দায়ী, কিছুটা তো অবশ্যই দায়ী, কিন্তু একদম আরো অন্যান্য আমাদের রিমাটোলজিক্যাল রোগের মতো এখানে জেনেটিক প্রিডিসপোজিশনটা সর্বাংশে দায়ী না। বা কিছু কিছু জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকলে সেখানে আক্রান্ত হওয়ার সম্ভব থাকে। আহ, আহ, কিন্তু জেনেটিক ইয়ের সাথে সাথে অনেক সময় বলা হয় যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশ, এবং অনেক সময় কিছু খাদ্যাভ্যাস, কিছু ভাইরাসের আক্রমণ, এই সমস্ত কারণগুলো দায়ী হতে পারে। কিন্তু জেনেটিক লিঙ্কটা খুব প্রকট না লুপাসের জন্য।
ধন্যবাদ স্যার। স্যার, এই লুপাস রোগটি বিভিন্ন উপসর্গের কথা বললেন স্যার। এই উপসর্গগুলো নিয়ে যখন রোগীরা আসছে, স্যার ধারণা করছি তিনি হয়তো লুপাসে আক্রান্ত। তো সেক্ষেত্রে পরবর্তী ধাপটা কি, ক্লিনিক্যালি কি কি দেখা হয় স্যার, এবং কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে অসুখটি ডায়াগনোসিস করার জন্য? আচ্ছা, এখানে এমনিতে সাধারণত একজন ফিজিশিয়ান উপসর্গ গুলোর সমষ্টি দেখে আইডেন্টিফাই করতে পারেন, এবং সাথে সাথে হচ্ছে যে ওনার বিভিন্ন অঙ্গে আক্রান্ত হয়েছে কিনা তার জন্য কিছু ফিজিক্যাল পরীক্ষা নিরীক্ষা, যেমন ফুসফুসে ক্রেপিটেশনস পাওয়া যেতে পারে, তার জয়েন্টে টেন্ডারনেস, জয়েন্ট গুলোতে টেন্ডারনেস পাওয়া যেতে পারে। স্পেসিফিক স্কিন সার্ভে করলে দেখা যেতে পারে স্কিনের বিভিন্ন জায়গায় ডার্মাটোলজিক্যাল যে ম্যানিফেস্টেশন গুলো, অ্যাকিউট কিউটিনিয়াস লুপাস, ক্রনিক কিউটিনিয়াস লুপাস বা সাব অ্যাকিউট কিউটিনিয়াস লুপাস যে ম্যানিফেস্টেশন গুলো আছে সেগুলো, আরো অন্যান্য অঙ্গেও যেগুলো আক্রান্ত হতে পারে সেগুলোর ব্যাপারে আহ আচ্ছা, একটা মিনিট, আমার এটা মোবাইল থেকে আজকে যেতে হয়েছে তো একটু মুশকিল হয়ে যাচ্ছে, অনেক সময় কল আসতেছে। আচ্ছা, তো এইগুলো আক্রান্ত হতে পারে। আর ওগুলো দেখে আইডিয়া করবেন ফিজিশিয়ান, এবং সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা এর মধ্যে হচ্ছে যে রক্তের সিবিসি, তারপরে হলো এএনএ, একটা বলে গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে এএনএ, যেটা হলো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এটার এই অ্যান্টিবডির উপস্থিতি শরীরে দেখা যেতে পারে। এবং শুধু তাই না, মানে অ্যান্টিবডি এটা খুব গুরুত্বপূর্ণ। যদি এএনএ কোনো রোগীর পজিটিভ না থাকে তাহলে সেটা লুপাস কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ উদ্রেক হয়, এবং সেটাকে আরো অন্যান্য ভাবে এটাকে নিশ্চিত করতে হয়। সেজন্য এএনএ পরীক্ষাটা, এএনএ পজিটিভ আছে কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এই রোগীদের জন্য। এবং এই এএনএ পরীক্ষার ব্যাপারেও ফেলাসি হচ্ছে যে এটা ভালো জায়গা থেকে করাতে হবে। যেমন এখনকার সময়ে যদি ইমিউনোফ্লুরেসেন্স সহ না করা হয়, যেমন পিজি হাসপাতাল বা এই সমস্ত জায়গায় কিন্তু এটা কম খরচে, এবং এটা যেটা বললাম যে আমাদের ইমিউনোফ্লুরেসেন্স সহ করা হয়, সেহেতু এইসব জায়গায় করাটাই ভালো। অনেক জায়গা আছে যেখানে হয়তো এই পদ্ধতি ব্যবহার করা হয় না, ফলে রেজাল্ট অ্যাকুরেটলি আসে না। যেহেতু এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, এএনএ নেগেটিভ থাকলে এই 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 টেস্টটার ক্ষেত্রে নেগেটিভ প্রেডিক্টিভিটি অনেক বেশি। যদি এএনএ নেগেটিভ থাকে আমরা চিন্তা করি যে এটা লুপাস না হয়ে অন্য কিছু হতে সম্ভাবনা আছে। সেহেতু আমাদের কিন্তু খুব মেটিকুলাসলি ভালো জায়গা থেকে টেস্টটা করানো উচিত। এছাড়াও আরো অনেক টেস্ট, যেমন অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, কমপ্লিমেন্ট লেভেল C3 C4, এবং ইউরিন রুটিন এক্সামিনেশন, এগুলো হেল্পফুল। এছাড়া ধরেন যদি কোনো অঙ্গ আক্রান্ত হয় তাহলে সেই অঙ্গর জন্য যে নেসেসারি পরীক্ষাগুলো, যেমন হার্ট হলে হার্টের ইসিজি, ইকো, চেস্ট এক্সরে, ফুসফুসের জন্য সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, ব্রেনের জন্য এমআরআই লাগতে পারে, স্কিনের জন্য অনেক সময় স্কিন বায়োপসির প্রয়োজন হতে পারে, চর্মরোগের যেটা ম্যানিফেস্টেশন সেখান থেকে স্কিন বায়োপসির প্রয়োজন হতে পারে। এরকম ভাবে পেট আক্রান্ত হলে অনেক সময় পেটের মেজেন্টিক অ্যানজিওগ্রাম, ইভেন সিটি অ্যাবডোমেন, এগুলো করতে হতে পারে। তার মানে একটা লম্বা লিস্ট অফ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন চলে আসে। এখানে রোগীকে আমাদের যেটা মাথায় রাখতে হবে, রোগীরা অনেক সময় ভুল বুঝে থাকেন যে ডাক্তার আসলেই আমরা এত কেন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছি। যেহেতু এখানে রোগের উপসর্গ একটা অঙ্গে দেখা যাচ্ছে কিন্তু অন্যান্য অঙ্গও আক্রান্ত হতে পারে। যেমন ধরেন একজন পেশেন্ট শুধু আমাদের কাছে জয়েন্ট পেইন এবং চর্মরোগ নিয়ে আসলেন, আমরা তাকে চর্মরোগ এবং জয়েন্ট পেইনের জন্য যথাযথ পরীক্ষা নিরীক্ষা দিলাম, এবং তাতে দেখা গেল যে তার, হ্যাঁ, এখানে লুপাস রোগের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখন কিন্তু আমার অ্যাজ এ ফিজিশিয়ান দায়িত্ব হলো, বা একটা রিমাটোলজিস্ট হিসেবে দায়িত্ব হলো যে অন্যান্য কোনো অঙ্গে এর আঘাতের প্রাথমিক অবস্থা আমরা পাই কিনা সেটা খুঁজে বের করা। তার মধ্যে কিডনি আঘাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রথম থেকেই কিডনির আঘাতের চিকিৎসা না করা যায় তাহলে কিডনির আঘাত অত্যধিক আহ জটিল হয়ে গেলে তখন কিন্তু কিডনি ফেলিওরের সম্ভাবনা অনেক বেড়ে যায়, এবং সেক্ষেত্রে একজন ফিজিশিয়ানের তেমন কিছু করার থাকে না। সেজন্য আমাদের রোগীদের জন্য আমাদের দেয়া যে মেসেজটা, যে লুপাস রোগ ধরার পরে আপনাদের প্রথম অবস্থাতেই কিন্তু যে জরুরি পরীক্ষা যেগুলো আছে, অবশ্যই ফিজিশিয়ান এটা বুঝবেন যে কোনটা দিতে হবে এবং কোনটা দিতে হবে না। আমি আননেসেসারি পরীক্ষার কথা বলছি না, যে আপনার কোনো সিএনএস সিমটম না, একটা এমআরআই ব্রেন করার দরকার, এরকম নয়। কিন্তু কিন্তু আহ
মানে যেটা নেসেসারি পরীক্ষা, যেটা আপনার যে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু করে ফেলতে হবে। এখানে ফিজিশিয়ান, আমার মনে হয় যে ফিজিশিয়ানকে এখানে লিবার্টি দিতে হবে, যাতে আপনার এই কন্ডিশনটা পুরোপুরি ভাবে অ্যাসেস করে যথাযথ চিকিৎসা হতে পারে। এবং এই ক্ষেত্রে কোনো অঙ্গের উপসর্গ না থাকলেও যদি আমরা ফিজিশিয়ানরা প্রয়োজন মনে করি যে এই অঙ্গে উপসর্গ নাই, তথাপি আপনার এই পরীক্ষাগুলো করে ফেলতে হবে, তাহলে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই মেসেজটা সকল রূপাশ্রয়ীকে দিতে চাই, যে এই পরীক্ষাগুলো করা যে প্রয়োজন যেগুলো, সেগুলো কিন্তু আপনার এখানে কার্পণ্য করা ঠিক হবে না। কারণ এখানে প্রথম অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করে যদি যথাযথ আইডেন্টিফাই করা যায় যে আপনার জন্য আক্রান্ত অর্গান কোনগুলো, তাহলে সেগুলোর সুচিকিৎসা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে আমরা এই ব্যাপারে দেরি করে ফেলি, আমরা প্রথম অবস্থায় এটাকে গা করলাম না, প্রথম অবস্থায় গুরুত্ব দিলাম না, আমরা শুধুমাত্র আপনি যে অংশের চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছেন সেই অংশের জন্য আমরা চিকিৎসার প্ল্যানিং করলাম, তাহলে কিন্তু ভবিষ্যতে এর পরিণতি খারাপ হতে পারে। এই লুপাস, যেমন লুপাস নেফ্রাইটিস সম্বন্ধে যদি বলি, লুপাস নেফ্রাইটিস এর অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে অনেকগুলো স্টেজ আছে, তার মধ্যে কিছু কিছু স্টেজ সম্পূর্ণ কিউরেবল, মানে ভালোভাবে চিকিৎসা করে এটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো সেই জন্য এই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমি বলবো রোগীদেরকে এই রিজার্ভেশনের ব্যাপারে। আর দ্বিতীয় হলো যে অনেক সময় ফলো আপের সময় অনেক সময় রোগীরা এটা আমাদের কাছে প্রায়, হয়তো সবাই না, কিন্তু কোনো কোনো রোগী হয়তো বারবার এরকম মনে করেন যে ডাক্তার সাহেব কেন বারবার আসতে বলতেছেন, কেন বারবার পরীক্ষা করতে বলতেছেন, একই পরীক্ষা কেন বারবার করতে বলছে, এটা আরেকটা প্রশ্ন সবার। আসলে একই পরীক্ষা, ধরেন যে একটা খুব রুটিন কিছু ইনভেস্টিগেশন, সিবিসি, জিপিটি, ক্রিয়েটিনিন, ইউরিন রুটিন এক্সামিনেশন, এই পরীক্ষাগুলো আমরা লুপাস রোগীদেরকে বারবার দিয়ে থাকি। বারবার দেখা গেল তাকে 3 মাস পর পর আসতে বলতেছি, তো 3 মাস পর প্রতিবারই এটা করতে বলা হয়ে থাকে। এর কারণ হচ্ছে যে একবার হয়ে গেছে মানে এটা কমপ্লিটলি সুস্থ হয়ে গেছেন এমন নয়। আহ, উম, এটা কিন্তু আমাদের রেগুলার একটা ফলো আপের মধ্যে থাকতে হয়। অনেক রোগী এসে কমপ্লেন করেন যে আমাদের বারবার কেন আসতে বলা হচ্ছে। এইটাও একবার রোগী আপনার রোগটা নিয়ন্ত্রণ এসে গেছে মানে সারা জীবনের জন্য আপনি সুস্থ হয়ে গেছেন, ব্যাপারটা এরকম নয়। এটা কিন্তু আবারও আমরা মাঝে মাঝে বলি, ফ্লেয়ার শব্দটা উচ্চারণ করি, যে একটা রোগী লুপাস রোগে আপনি কন্টিনিউয়াসলি চিকিৎসার মধ্যে আছেন এবং তাতে আপনি ভালো বোধ করছেন, তথাপিও কিন্তু আপনি হঠাৎ হঠাৎ আপনার রোগ বেড়ে যেতে পারে। এবং এই ফ্লেয়ারটা যদি আমরা আগের থেকে ডিটেকশন করতে পারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তাহলে আপনার রোগটাকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আসলে শেয়ার করার জন্য। আমরা আমাদের চিকিৎসকের উপর পুরোপুরি আস্থা রাখবো এবং বিশ্বাসটা রাখবো, যাতে আহ, আ- একজন চিকিৎসক আসলে একজন রোগীর ভালো চান এবং সে অনুযায়ী চিকিৎসা প্ল্যান করেন। এবং সেই চিকিৎসা প্ল্যান করতে গিয়ে তার যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, সেটা আসলে চিকিৎসকের উপর ভরসা রেখে সেই ব্যাপারে আসলে সহযোগিতা করা উচিত রোগীদের। দর্শক, আমরা রূপা সম্পর্কে অনেক তথ্য পরামর্শ জেনে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি একজন দর্শক মিতানুর আক্তার মিমি প্রশ্ন করেছেন। স্যার, আমি একটু প্রশ্নটি নিতে চাই। তিনি লিখেছেন, আমার লুপাস আছে, আমি রিকোনিল খাই। আমি আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা? বাচ্চার বয়স 3 মাস। না, এক্ষেত্রে রেকোনিল খেলে, রেকোনিল আমরা বলি যে প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং বোথ কম্প্যাটেবল একটা ওষুধ। তার মানে হচ্ছে আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারবেন। ধন্যবাদ স্যার আমাদের দর্শককে সমাধান দেওয়ার জন্য। স্যার, আমরা লুপাস রোগের চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই স্যার। আচ্ছা, লুপাস রোগের যেটা হলো যে চিকিৎসার অংশটাতে যদি আসি, এটা অন্যান্য সাধারণ অন্যান্য রোগের মতোই এই চিকিৎসাগুলোকে আমরা কয়েকটা ভাগে আমরা ভাগ করব। যেটা হলো যে একটা হচ্ছে যে তার লাইফ স্টাইলে কিছু চেঞ্জ তাকে আনতে হবে এই রোগের জন্য। এর সাথে সাথে অবশ্যই যদি কোনো বদ অভ্যাস থেকে থাকে, যেমন স্মোকিং, এটা খুবই ডেট্রিমেন্টাল, এটা কিন্তু বন্ধ করতে হবে। যে তাকে যথাযথ রোগ প্রতিরোধ ক্ষমতা, আমি আগেই বলেছি যে এই রোগটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে ব্যাঘাত বা রোগ প্রতিরোধ ক্ষমতার মিস ইউজের কারণেই কিন্তু এই রোগটা হয়ে যাচ্ছে। সেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বভাবত এই রোগে কম থাকে। এবং আহ, এই রোগীদের কিন্তু যথাযথ ভ্যাকসিনেশন দেওয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ। সাথে সাথে কিছু ওষুধের প্রয়োজনীয়তা অবশ্যই থাকবে, যেগুলো ওষুধের মধ্যে কিছু আছে যেটা কন্টিনিউয়াস চালাতে হবে। তো আমি যদি প্রথমে একদম লাইফ স্টাইলের অংশটা থেকে শুরু করি, তাহলে উম, আহ, একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে সান প্রোটেকশন। যে এই রোগীদের যেহেতু অনেকের ফটো সেন্সিটিভিটি থাকে, তার মানে আলট্রাভায়োলেট রে যদি এই রোগীটার শরীরে প্রবেশ করে, তাহলে
সেখান থেকে এই রোগেও বেড়ে যেতে পারে। আবার রোগের উপসর্গ যেরকম বেড়ে যেতে পারে, আবার রোগের আহ যেটা আমরা বলি যে রোগের নিরাময় হওয়াটাও আহ কঠিন হতে পারে। সেই জন্য আমরা কিন্তু এই আল্ট্রাভায়োলেট রে অফ দ্য সান থেকে এই ধরনের রোগীকে আমরা প্রোটেকশনে থাকতে বলি। তাকে আমরা আউটডোর অ্যাক্টিভিটি কম করতে বলি, অথবা আউটডোরে গেলেও যাতে অ্যাডিকুয়েট প্রোটেকশন নিতে পারে। ফেসে আমরা সানব্লক ইউজ করতে বলি আহ, আহ, এই ফটোসেন্সিটিভ প্রোটেকশনের জন্য। তার মানে লুপাস রোগীদের কিন্তু অ্যাভয়েডেন্স অফ দ্য সান একটা ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, এরপরের এটা হলো খাদ্যাভ্যাস। আমরা বলি যে আহ, স্বাভাবিক মানুষ যেরকম খাদ্যাভ্যাস পালন করতে আমরা উৎসাহিত করি, ব্যালেন্স ডাইট, এই রোগীদের ক্ষেত্রেও আমরা ব্যালেন্স ডাইটের প্রসঙ্গটা আনবো। এবং ব্যালেন্স ডাইটের ব্যাপারে যদি, হ্যাঁ, অনেক সময় লুপাস রোগীদের কোনো কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ওয়েট গেইন হয়ে যেতে পারে, যেমন স্টেরয়েড ব্যবহার করলে ওয়েট গেইন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি ওয়েট কমানোর জন্য চেষ্টা করবেন। এবং সেই ক্ষেত্রে যদি আপনার কখনো কখনো লো কার্ব ডাইট, লো কার্বোহাইড্রেট ডাইট বা লেস ফ্যাটি ডাইট এগুলো প্রয়োজন হয়, সেটা আপনি করবেন অবশ্যই। কিন্তু ওজন কমানোটাও খুব গুরুত্বপূর্ণ, সমধিক গুরুত্বপূর্ণ। কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে স্বাভাবিকভাবে যেমন আমরা বলি যে যে আপনি অবশ্যই তৈলাক্ত খাবারটা কম খেতে হবে। আপনার শর্করা জাতীয় খাবার এবং হচ্ছে যে যে সমস্ত খাবারের মধ্যে ফ্রুটস, ভেজিটেবলস এইগুলো বেশি থাকে, মাছ বেশি থাকে, এই সমস্ত খাবার নেওয়া উচিত হবে আপনাদের জন্য। আর সাথে সাথে যদি কোনো আপনি স্পেসিফিক ডায়েট ফলো করেন, নর্মালি যারা স্বাভাবিক ব্যালেন্স ডায়েট খাচ্ছেন তাদের জন্য আলাদাভাবে ভিটামিন বা মাল্টিভিটামিন নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি কেউ কোনো স্পেসিফিক ডায়েট ফলো করেন, যে আমার বডি ওয়েট কমানোর জন্য তারা কোনো ডায়েট অনুসরণ করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিছু মাল্টিভিটামিন নেওয়া যেতে পারে। এর সাথে সাথে এক্সারসাইজটাও খুব গুরুত্বপূর্ণ। একজন লুপাস রোগীকে যদিও তার জয়েন্টে ব্যথা থাকে, যদিও তার খুব দুর্বলতা লাগে, কিন্তু তারপরেও আমরা বলবো যে অ্যাক্টিভ থাকা। যে আপনি আপনি কখনোই এই কথা মনে নিয়ে আসবেন না যে আপনি বড় একটা রোগে আক্রান্ত, সেজন্য আপনার জীবন পদ্ধতির মধ্যে মনে হয় প্রচুর আপনাকে রেস্ট নিতে হবে এবং প্রচুর আপনাকে উম এরকম না ব্যাপারটা। কিন্তু আপনার বরং অ্যাক্টিভ থাকা, কিছুটা এক্সারসাইজের মধ্যে থাকা। আমরা বলি ব্রিস্ক ওয়াকিং ইজ ভেরি গুড এক্সারসাইজ, আপনি এটাও করতে পারেন। তাহলে এইরকম ভাবে একটা এক্সারসাইজের প্রোগ্রামের মধ্যে যদি আপনি থাকেন, প্রতিদিন আধা ঘন্টা আপনি হাঁটলেন, এতটুকু যদি করতে পারেন, তবুও আপনার শরীরের জন্য এটা অনেক উপকারী হবে। এর সাথে সাথে আপনার যেটা আমরা বললাম যে যদিও আপনি দুর্বলতা বোধ করেন, তবুও আপনি স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন। আরেকটা হলো যে এই রোগীরা অনেক সময় যেহেতু দীর্ঘ সময়ের রোগ, অনেক সময় ডাক্তারদের কাছ থেকেও তারা খুব আশার বাণী শুনতে পান না। আমরা স্ট্রেট ফরওয়ার্ড এটা বলতে পারি না যে আপনি সুস্থ হয়ে যাবেন পুরোপুরি, এটা স্ট্রেট ফরওয়ার্ড বলা যাচ্ছে না। কিন্তু এটা ঠিক যে আমাদের এই রোগের সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিংটা গত শতকের তুলনায় এখন কিন্তু অনেক ভালো। এবং আমরা কিন্তু, আপনি হয়তো জেনে খুশি হবেন যে আগে একটা সময় 90% রোগী মারা যেতেন এই রোগে, আমরা চিকিৎসা করতে পারতাম না। কিন্তু এখন 90% রোগী ভালোভাবে বেঁচে ওঠেন, ভালোভাবে বেঁচে ওঠেন না শুধু, ভালোভাবে বেঁচে থাকেন। অনেকে এরকম হয় যে জীবনে আর কখনো ফ্লেয়ারই হচ্ছে না। এই জন্য আহ হতাশ হওয়া যাবে না। এই রোগীর একটা খুব গুরুত্বপূর্ণ ঝামেলা আমরা পড়ি যে রোগীরা কিছুদিন ওষুধ টষুধ খাওয়ার পরে হতাশ হয়ে যান, যে মনে করেন যে না, এই রোগ মনে হয় আর জীবনে আমার ভালো হবে না। এরকম মোটেই না। আপনার যদি সুচিকিৎসা আপনি নিতে থাকেন, ভালো একজন রিউমাটোলজিস্টের সাথে আপনি পরামর্শ করতে থাকেন, আশা করি অচিরেই এটা আপনার উপসর্গগুলো কমে যাবে এবং আপনার উপসর্গগুলো দমন হয়ে থাকবে। তবে কখনো কখনো মাঝে মাঝে ফ্লেয়ার হয়ে যেতে পারে, যে হঠাৎ করে রোগটার উপসর্গ বেড়ে যেতে পারে, এটা রিউমাটোলজিস্ট খুব সহজেই ধরে ফেলতে পারবেন। এবং হলো এটার চিকিৎসা পদ্ধতিও আমাদের জানা আছে। অযথা ভয় পাবেন না, হতাশ হবেন না। এটা বারবার আমি বলবো যে এই রোগ দীর্ঘমেয়াদী রোগ হলেও, যেমন মানুষ ডায়াবেটিস নিয়ে বাঁচতেছে, যেমন মানুষ প্রেশারের রোগ নিয়ে বাঁচতেছে, এরকম ভাবে ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলো তো অনেকেই সারা জীবন বয়ে বেড়াচ্ছেন। তো তাতে কিন্তু সবাই হতাশ বোধ করেন না যে আমি একটা ওষুধ খাই, এটা কন্ট্রোলে থাকে। ঠিক এরকম ভাবে আমরা আশা করতেছি ভবিষ্যতে এটা আরো সহজ হয়ে যাবে। হয়তো লুপাস রোগীদেরও আমরা বলবো আপনি ছোট একটা ওষুধ খাবেন সারা জীবন, বাস, এটা আপনি আর আপনার কোনো ক্ষতি হবে না। এরকম ভাবে উনি চলতে পারবেন। ঔষধের মধ্যে বলতে গেলে, ঔষধের মধ্যে আমাদের যেমন আহ, গুরুত্বপূর্ণ একটা ঔষধ, সেটা হচ্ছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন। বা যদিও এটা আগে মশার ওষুধ হিসেবে ব্যবহার হতো, ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার হতো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
হাইড্রোক্সিক্লোরোকুইনের অনেকগুলো রোল আছে, তার মধ্যে অনেকে আমরা মনে করি যে আমরা তো তো এখন আর কোনো অসুবিধা নাই, তাহলে এটা কেন খাবো। হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু একদিকে যেমন আমার জয়েন্ট সিমটম কমাবে, আমার চর্মরোগের জন্য অনেকের উপকার করবে। আবার এটা সকল অবস্থায়, যে বললাম প্রেগনেন্সি সকল অবস্থায় দেওয়া যায়। আবার এটা কিন্তু ফ্লেয়ারও প্রিভেনশন করে, যাতে ভবিষ্যতে এটা অ্যাটাক না, গুরুত্বপূর্ণভাবে অ্যাটাক না হয়, সেটাও প্রিভেনশন করে। এই জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন এই ওষুধটা যদি আপনার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যদি কোনো ডাক্তার সাহেব আপনাকে সবকিছু পরীক্ষা নিরীক্ষা বিবেচনা করে এটাকে দিয়ে থাকেন এবং চালাতে বলেন, তাহলে এটা কখনোই বন্ধ করবেন না, এটা সবসময় চালাতে হবে। অন্যান্য ওষুধের ক্ষেত্রে যেমন আপনার ব্যথার ওষুধ, এটা আপনার প্রয়োজনে আপনি খেতে পারবেন। ন্যাপ্রোসিন আছে, আইবুপ্রোফেন আছে, এগুলো আপনি ব্যথা হলে আপনি খেতে পারবেন। কম ডোজে অল্প অল্প সময়ের জন্য এটা নেওয়া যেতে পারে। গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড টাইপের ওষুধ লাগতে পারে। এই ওষুধগুলো যেহেতু লম্বা সময় চাললে শরীরের ওজন বেড়ে যায় আর অন্যান্য অসুবিধা হয়, আমরা ডাক্তাররা সবসময় চেষ্টা করি যে এই ওষুধের পরিমাণটা কম দিয়ে আপনাকে যদি ম্যানেজ করা যায়, তাহলে আমরা কম দেওয়ারই চেষ্টা করি। তবে হ্যাঁ, যদি কোনো ডাক্তার সাহেব এটাকে প্রয়োজনীয় মনে করেন, অনেক রোগী দেখা গেল পড়ালেখা করেন, করে আবার আপনার অনেকে এটাকে ভুল বুঝতে শুরু করেন যে না, এটা মনে হয় নেওয়াই যাবে না। তা না, এটা নিতে হবে, এবং যখন যে যে ডোজে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আমাদের চেষ্টা করতে হবে বন্ধ করে দেওয়ার জন্য। এবং সাথে সাথে এই ওষুধটা বন্ধ করতে গিয়ে যদি আমরা দেখি না বন্ধ করতে গেলেই সিমটম ফিরে আসছে, তাহলে আমাদের কিছু ইমিউনোসাপ্রেসিভ ওষুধ, যেমন মাইক্রোফোনেট, মফেটিল, অ্যাজাথিওপ্রিন, এই ধরনের কিছু কিছু ওষুধ আমাদের অনেক সময় ব্যবহার করতে হয়। এবং অনেক সময় বেশ কিছু দামি ওষুধ, যেমন বেলিমুম্যাব, রিটুক্সিম্যাব, এ ধরনের কিছু কিছু দামি ওষুধও আমাদের ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তা এই ক্ষেত্রে আমার মনে হয় যে একজন রিউমাটোলজিস্টের পরামর্শ, অবশ্যই এটা খেয়াল করতে হবে যে আমি কিন্তু এই রোগের চিকিৎসাটা, আমরা অন্যান্য সময় অন্যান্য বাতের ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে না, ঠিক আছে, আমাদের যেহেতু রিউমাটোলজিস্টের লোকজন কম আছে, আমাদের ডাক্তার সাহেবরা কম আছেন, সেহেতু আপনারা ভালো ইন্টারনাল মেডিসিন, ভালো ফিজিক্যাল মেডিসিন এক্সপার্ট যারা আছেন তাদের কাছে অন্যান্য বাতের চিকিৎসা আপনি নিতে পারেন। কিন্তু লুপাস একটা এমন রোগ যে এই রোগটার ব্যাপারে কিন্তু রিউমাটোলজিস্ট ছাড়া অন্যদের ধারণা অনেক কম থাকে, এবং প্রায়শই আমরা দেখি যে এটা একটা ভুল চিকিৎসা চলে আসে, বা ভুল বলবো না, চিকিৎসাটা যথাযথ হয় না, এরকম আমি বলবো। সেই হিসেবে আমি মনে করি যে এই ক্ষেত্রে, এই রোগটার ক্ষেত্রে অবশ্যই একজন রিউমাটোলজিস্টের পরামর্শ নিয়ে আপনাকে থাকতে হবে, যেখানেই আপনি থাকেন না কেন, ওয়ার্ল্ডের যেখানেই থাকেন। এটা আমাদের অনেক রোগীরা অনেক সময় দেখা যায় যে আমার কাছ থেকে এখান থেকে চলে গেছে বিদেশে, যে তারা সিম্পল একজন জিপির সাথে দেখা করতে চলতেছে, এইটা কিন্তু হওয়া না চাই। মানে ওখানেও আপনি চেষ্টা করবেন যে ওয়ার এভার ইউ আর, মানে এখানে আপনি চেষ্টা করতে হবে একজন রিউমাটোলজিস্টের সাথে তত্ত্বাবধানে থাকার জন্য। এটুকুই বলবো আমি ম্যানেজমেন্ট পারপাস। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, একজন দর্শক তিনি লিখেছেন, লুপাস থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। স্যার, এই বিষয়ে একটু সংক্ষেপে যদি আমাদের দর্শককে বলে দিতেন। আহ লুপাস থেকে এখন পর্যন্ত আমাদের এমন কোনো ঔষধ আবিষ্কার হয় নাই যে আমরা আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলবো যে না, এই ওষুধটা খেলে বা এই ওষুধটা ব্যবহার করলে আপনি পুরোপুরি পরিত্রাণ পেয়ে যাবেন, বা আর কখনো এটার ফ্লেয়ার হবে না। এই কথাটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না। যদিও আপনি জেনে খুশি হবেন যে অসংখ্য গবেষণা চলমান, এবং আপনি যদি ক্লিনিক্যাল ট্রায়ালস এই এই ইয়েটাতে যান, তাহলে দেখবেন যে, এই ওয়েবসাইটটাতে যান, তাহলে দেখবেন যে লুপাস নিয়ে যত গবেষণা হয় রিউমাটোলজিস্টের মধ্যে, অন্যান্য রোগ নিয়ে কমই হয়। এই জন্য আহ, যথেষ্ট গবেষণা চলমান, খুব শীঘ্রই আশা করি এই ধরনের ওষুধ আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে যে হয়তো আপনাদের এই আশাটা পূরণ করবেন যে এটা এখান থেকে পরিত্রাণ হয়তো সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে এরকম কোনো ওষুধ নাই। তবে এখন আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি সেগুলো খুব অল্প মাত্রার ওষুধ, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ওষুধ দিয়েই কিন্তু রোগীরা, আমি আবারও বলছি, রোগটাকে কন্ট্রোলে রাখতে পারছেন, এবং এটা সাধারণত বড় ধরনের ঝামেলা করছে না। সেহেতু এটাকে একদম খুব বড় ধরনের অভিশাপ না মনে করে, বা বড় ধরনের রোগ হয়েছে এটা না মনে করে, স্বাভাবিক একটা রোগ যেটাতে একটু দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, এরকম একটা চিন্তা করাটাই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ দর্শক আপনাকেও। স্যার আমাদেরকে লুপাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন স্যার। আমি নিশ্চিত আমার দর্শকদের এই তথ্যগুলো কাজে লাগবে, বিশেষ করে যারা লুপাস রোগে আক্রান্ত আছেন তাদের। আর স্যার, আমি আপনাকে আবারও ঈদ মোবারক জানাতে চাই, এবং আমাদের আজকের এই আয়োজনে এতক্ষণ সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অসংখ্য এবং ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ঈদ মোবারক জানিয়ে আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে।
ধন্যবাদ স্যার। দর্শক এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, যারা মন্তব্য করেছেন, যারা প্রশ্ন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রুমাটোলজিস্ট, এবং আমরা আজ কথা বলেছি এসএলই বা লুপাস রোগ এবং এর চিকিৎসা নিয়ে। দর্শক, আমাদের আজকের আয়োজনটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি দ্বারা, আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিট টপাসিট। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমি ডাক্তার শারমিনাহার শর্মা। ধন্যবাদ সবাই। You are watching Raj TV. You are watching Raj TV. Jagorone Bangladesh. Please subscribe our channel.